আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনার্স প্রথম বর্ষের মৌলিক গণিতের সেটের ধারণা সম্পর্কে আমরা আলোচনা করছি। আমাদের আজকে পার্ট 5 নিয়ে আলোচনা করব। এর আগে আমরা পার্ট 4 এর সংখ্যা সম্পর্কিত সমস্যার সমাধান করেছি। পার্ট 5ও সংখ্যা সম্পর্কিত সমস্যার সমাধান করব, সাথে সাথে লেখা অঙ্ক অবশ্যই সংখ্যা সম্পর্কিত সমস্যার সমাধান। তোমরা চ্যানেলটি দেখতে লাগো এবং লাইক দিবেন, আর অবশ্যই ইকোনমিক টিচিং একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি প্রথমে সমস্যা পার্ট 5 এর সমস্যা 1, সমস্যা 2, পার্ট 5 এর দুইটা সমস্যা 1 আর 2 দিয়ে চিহ্নিত করেছি। সমস্যা 1 নিয়ে সমাধান করব। অবশ্যই তোমরা একটু ধীর মস্তিষ্কে ঠান্ডা মাথায় দেখবে, কারণ তোমাদের এই সম্পর্কিত সূত্র আমি লিখে দিয়েছি। সূত্রগুলো তোমাদের মুখস্থ হয়ে যাবে আশা করি। সমস্যা 1, পার্ট 5 এর সমস্যা 1। প্রথমে দেওয়া আছে দেখো দেওয়া আছে কোনগুলা। এই যে আমি আর এখানে এটা লিখছি না, যেগুলো দেওয়া আছে এখানে আমি নোট করে দিয়েছি, তোমরা দেওয়া আছে এটা তুলে নেবে। এখন আমি সমস্যার সমাধান করব রোমান সংখ্যা 1 এর। দেওয়া আছে ওটা আমি মনে করো যে ওখানে লিখে রাখছি। এবার আমরা সমস্যার সমাধান করব রোমান সংখ্যা 1 এর। দেওয়া আছে এখানে, তোমরা একটু তুলে নেবে, ঠিক আছে? তুলে নেবে। আর সমস্যা এখানে রোমান সংখ্যা 1। রোমান সংখ্যা 1 কি আছে দেখো, n of a union b union c, n of a union b union c, n of a union b union c। দেখো এর সূত্রটা আমি তোমাদের লিখছি। এর আগে আমি বলেছি এগুলো হচ্ছে অবিচ্ছিন্ন সেট। দেখো n of a আছে আলাদা, b আছে আলাদা, c আছে আলাদা, a ইন্টারসেকশন b আছে, দুইটা করে আছে, তিনটা করেও আছে। এগুলো হচ্ছে অবিচ্ছিন্ন সেট। আর এর সূত্রটা কেমন হবে, সাইডে যেহেতু জায়গা নেই, আমি এই সাইড থেকে লিখে, এখান থেকে লিখে রোমান সংখ্যা 1, n of a union b union c। দেখো প্রথমে একটা করে সেট আসবে, n of a, আমি কোনো চিহ্ন দেব না, n of b, n of c, কোনো চিহ্ন দেব না। তারপরে দুইটা করে সেট আসবে, n of দেখো a b a c b c। প্রথমে a b, a ইন্টারসেকশন হবে অবশ্যই, কমন উপাদান অবিচ্ছিন্ন, n of a ইন্টারসেকশন c, n of দেখো a b a c b c, b ইন্টারসেকশন c। প্রথমে একটা, তারপরে দুইটা, তারপরে তিনটা সেট আসবে, n of a ইন্টারসেকশন b ইন্টারসেকশন c। সরি, দেখো প্রথমে a b c এক করে আসছে, তারপরে a b a c, তারপর b c, তারপর a b c, তিনটাই চিহ্ন দেইনি। আমি বলেছি তোমাদের প্রথমে যখন একটা করে সেট হবে তখন প্লাস হবে, এটার আগে প্লাস, এখানে একটা সেট প্লাস, এখানে একটা সেট প্লাস, এখানে কয়টা সেট, একটার পরে কয়টা সেট আসছে, তিনটা সেট মাইনাস, এখানে কয়টা, এই সরি, একটার পরে দুইটা সেট আছে মাইনাস, এখানে কি দুইটা সেট মাইনাস, এখানে কয়টা সেট, দুইটা সেট মাইনাস, দেখো এখানে কয়টা সেট, তিনটা সেট, তাহলে প্লাস। দেখো প্লাস মাইনাসের আমাদের সমস্যা হয়। আমি বলছি তোমাদের যখনই সেটের পরিবর্তন হবে তখনই প্লাস মাইনাসের পরিবর্তন হবে। একটা থাকলে প্লাস, দুইটা থাকলে মাইনাস, তিনটা থাকলে প্লাস। এইভাবে সেটের পরিবর্তন হলে চিহ্নের পরিবর্তন হবে। এবার দেখা যাক n of a এর মান কত, n of a এর মান 250, n of b এর মান 200, n of c এর মান 150, মাইনাস a ইন্টারসেকশন b এর মান 70, মাইনাস a ইন্টারসেকশন c এর মান 80, মাইনাস b ইন্টারসেকশন c এর মান 50, প্লাস 25। এখন আমরা যোগ বিয়োগ করতে পারি, একবারে করতে পারি, ভেঙে করতে পারি। যোগ বিয়োগ একটু ক্যালকুলেটরতে হলে ভালো হতো।
আমি একটু ক্যালকুলেটরটা নিয়ে আসি, দেখি এখানে করা যায় কিনা মুখে মুখে। আমি ভুল করতে চাচ্ছিলাম না আর কি। 450 450 আর 150 600 600 আর তোমার 625 625, এখানে তোমার 150 আর 50, তাহলে 200, তাহলে থাকতে কত 425। দেখো ঠিক আছে কিনা, 250 450 450 550 600 625, এখানে 150, ঠিক আছে হয়ে গেছে। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার 2 নম্বর শুরু করব। 2 নম্বর কি বলেছে, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি হোল প্রাইম, মানে এ বি সি একটাও না, সবগুলো বাদ। তাহলে আমি লিখতে পারি এন অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি হোল প্রাইম। প্রাইম বা পূরক, তার মানে কি সবার উপরে পূরক আছে। সার্বিক সেট থেকে তোমার এই মূল সেটটা বাদ যাবে। এন অফ ইউ, ইউ থেকে বাদ দেব কোনটা, এন অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। দেখো এন অফ ইউ এর মান কত, 1000, আর এন অফ এ ইউনিয়ন বি এর মান কত, এই যে এন অফ এ ইউনিয়ন বি এর মান আমরা একে পাইছি, এখানে কত 425। দেখো এখানে একটা সেট, যে সেটের পরিবর্তে যদি তোমার মাইনাস হয়ে যায়, প্রুফ থাকলে অবশ্য প্রাইম থাকলে মাইনাস হয়। এখন আমরা এখান থেকে বাদ দিই, দেখি কত আসে, 575, 5 10 5 0 7 575, ঠিক আছে 575। এবার আমাদের আছে 3 নাম্বারটা, দেখি 3 নাম্বারটা লিখি। 3 নম্বরে আসছে আমাদের কমন আসছে একটার মধ্যে প্রাইম এন অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি প্রাইম। দেখো আমি এখানে সূত্র লিখেছি, যেটা হোল প্রাইম না, ভিতরে ব্র্যাকেটের ভিতরে প্রাইম। যখন ব্র্যাকেটের ভিতরে প্রাইম থাকবে তখন আমরা দেখব কার কার মাথায় প্রাইম নেই। এ আর বি, যার যার মাথায় প্রাইম থাকবে না সে বসে যাবে, বসাই দিলাম, এন অফ বসাই দিলাম। এবার মাইনাস প্রাইমের কারণে মাইনাস, দুইটা আমরা 3টা সেটে চলে আসবে, এন অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। দেখো প্রথমে 2টা আছে, এরপরে নিচে 3টা সেট আসবে, যখন চিহ্নের পরিবর্তন হবে। এবার এন অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি প্রাইম, এটার মান কত, এ ইন্টারসেকশন বি এর মান কত 70, আর এটার মান কত 25। তাহলে আমরা যদি এখানে বাদ দিই 5 45। দেখো এটা আবার বলি, যেহেতু ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে প্রাইম একজনের মাথায়, যাদের মাথায় প্রাইম নেই তারা বসে যাবে। তারপরে বিয়োগ চিহ্ন হবে, যেহেতু সেটের পরিবর্তন হবে, 3টা সেট আসছে, বিয়োগ চিহ্ন হবে। তারপরে এখানে যা আছে তাই বসাই দেবো, শুধু প্রাইমটা এখানে হবে না। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমাদের আরো একটা বাকি আছে, 4 নাম্বারটা। আমাদের যেহেতু এখন লেখা হবে, তোমরা অবশ্যই মনোযোগ সহকারে করবে। আমি 1 নাম্বারটা মুছে দিই, 4 নাম্বারটা দেখি। এন অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। দেখো এখানে বলছি এ আছে, বিও নাই, সিও নাই, প্রাইম মানে না, নেই, এভাবে বোঝাই। দেখো এখানে প্রাইম নেই কার মাথায়, এর মাথায়, তাহলে এন অফ এ বসে যাবে। এরপরে দেখো এন অফ এ বসে গেছে, এ একটি সেট, এরপরে 2টি সেট আসবে, তারপরে 3টি সেট আসবে। এই জায়গায় দেখো 2টি সেট আছে, 2টির পরে 3টে আছে, এইরকমের ধারাবাহিকতা হবে। যেহেতু হোল প্রাইম না, তা যার মাথায় প্রাইম নেই এন অফ সে বসে গেল। এবার আমরা লিখতে পারি মাইনাস। যাক, এবার দেখো ভালো করে বুঝে নাও, আমি চিহ্নটা পরে দিই। এখানে যার মাথায় প্রাইম নেই আর যার মাথায় প্রাইম আছে সে আসবে, এন অফ এ ইন্টারসেকশন বি। আবার এন অফ এর মাথায় প্রাইম নেই, সির মাথায় আছে, এ ইন্টারসেকশন সি। এবার বিসি, বিসি আসবে না, কারণ দুইজনের মাথায় প্রাইম আছে। বিসি, যাদের মাথায় প্রাইম থাকবে তারা আসতে পারবে না, কারণ তারা দুইজনাই বাদ। এবার 3টাই আসবে, এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি।
দেখো এখানে একটার আগে প্লাস, দুইটার আগে মাইনাস, এখানে দুইটা সেট মাইনাস, এখানে তিনটা সেট প্লাস। এখন আমরা মান বসাতে পারি। এন অফ এর মান কত? আমরা এন অফ এ এর মান পাইছি 250, আর এ ইন্টারসেকশন বি এর মান 70, আর এ ইন্টারসেকশন সি এর মান 80, আর প্লাস 25। এখানে আসছে আমাদের 275, 150। তাহলে আমার কত থাকছে এখানে? 5 এ 5, 2, 125। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এই জাতীয় সংখ্যা জাতীয় যত অঙ্ক আছে ঠিক এভাবেই আসবে, আর তোমার প্রাইমের ব্যবহারটা জানা লাগবে। প্রাইমের ব্যবহারটা যদি জানতে পারো তুমি খুব সহজে সমস্যার সমাধান করতে পারবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি মুছে দিলাম এটা। এই সূত্রটা বোঝার জন্য আমার আগের পার্টগুলো দেখবে, বিশেষ করে পার্ট 3-তে পার্ট 1, 2, 3 যেগুলো আছে ওইগুলো দেখবে, তাহলে সূত্রটা আরো ভালোভাবে বুঝতে পারবে। এখন আমি সমস্যা 2 করাবো তোমাদের। সমস্যা 2 এর দেখো এখানে বলছে কোন পরীক্ষায় শতকরা 62 জন পরীক্ষার্থী অর্থনীতিতে ও শতকরা 66 জন পরীক্ষার্থী গণিতে এবং শতকরা 58 জন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাশ করে। যদি 42 জন পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করে তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? দেখো এখানে তোমার যে শতকরা হারটা দেওয়া আছে পাশের হার শতকরা, বা এখানে শতকরা না দিয়ে তোমার এরকম দিতে পারতো যে 62%। 62% আর শতকরা একই জিনিস, কোনো পার্থক্য নেই। এখন তোমার দেখো যে পাশের হারটা দেওয়া আছে, সব পাশের হারই দেওয়া, যে এগুলো শতকরা দেওয়া আছে সেগুলো সব পাশের হার, কিন্তু একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে দিয়েছে 42 জন, এটা বলো ফেলের হার। তাহলে তোমার মোট পরীক্ষার্থী বের করতে হবে। মোট পরীক্ষার্থী যেহেতু বের করা লাগবে, তোমার ফেলের শতকরা হার বের করে নিতে হবে। তাহলে পাস করেছে কত শতকরা না তোমার আগে বের করতে হবে। আগে পাস করেছে কত পার্সেন্ট সেটা বের করা লাগবে। আর আমাদের এখানে সেট ধরে নেওয়া লাগবে। আমরা সেট ধরে নেবো, অর্থনীতি আর গণিতে দুইটা সেট ধরে নেবো, আর সকল পরীক্ষার্থীর সেট ধরি। সকল পরীক্ষার্থীর সেট সমান ধরলাম সার্বিক সেট। তারপরে অর্থনীতিতে পাশ করেছে এমন পরীক্ষার্থীর সেট, অর্থনীতিতে পাশ করেছে এমন পরীক্ষার্থীর সেট সমান এ। এবার লিখি গণিতে পাশ করেছে এমন পরীক্ষার্থীর সেট বি। প্রশ্ন অনুসারে এন অফ ইউ কত বলতে পারবে? প্রশ্ন অনুসারে পরীক্ষার্থী শতকরা 62%, তাহলে মোট পরীক্ষার্থী কত? 100%। তারপরে এন অফ এ, আমরা এন অফ এ বলতে অর্থনীতিতে পাস করেছে কয়জন? 62%। যেহেতু আমরা শতকরা উল্লেখ করব না সে কারণে আমরা 62% দেব। 62%। এন অফ বি অর্থনীতিতে শতকরা 66 জন পরীক্ষার্থী গণিতে 66%। এবার উভয় বিষয়ে শতকরা 44 জন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাশ করে। এটা হচ্ছে কমন, গণিতেও পাশ করে অর্থনীতিতেও পাশ করে। তাহলে আমি লিখতে পারি এন অফ এ ইন্টারসেকশন বি সমান কত? 58%। আমার প্রশ্নে যা ছিল সব লেখা হয়ে গেছে। এখন মোট পাস করেছে কত পার্সেন্ট সেটা আমাদের বের করা লাগবে।
লিখতে পারি আমরা জানি মোটের একটা সূত্র আছে, সেটা লিখবো। আমরা জানি এন অফ এ ইউনিয়ন বি সমান এন অফ এ ইউনিয়ন বি মোট কত পার্সেন্ট পাস করেছে, এই সূত্রটা আমরা জানি। যেহেতু অবিচ্ছিন্ন, এটা এ ইন্টারসেকশন বি কমন রয়েছে, অবিচ্ছিন্ন। এন অফ এ এন অফ বি এন অফ এ ইন্টারসেকশন বি। দেখো সর্বোচ্চ দুইটা সেট আছে, এ এক আসলো, বি এক আসলো, আর দুইটা একসাথে আসলো। এখন এখানে কি চিহ্ন দেবো? প্লাস। এখানে কি সেটের পরিবর্তন হয়েছে, একটা থেকে দুইটা, তাহলে কি মাইনাস। এখন এখানে তোমার এন অফ এ আছে 62%, প্লাস এন অফ বি আছে 66%, কমন আছে 58%। এবার এখানে আমরা যোগ বিয়োগ করতে পারি। দেখি, আমি যদি 66 থেকে 58% বাদ দিই, তাহলে থাকবে তোমার কত? 6, ওখানে তোমার 8, 8 আর 8 16, 8%। 8%, তাহলে 8% আর এটা 70%। দেখো আমরা একবারে যোগ বিয়োগ করলাম 70%, তাহলে পাস করেছে কত পার্সেন্ট? 70%। আমাদের পাস করেছে 70%, ফেল করেছে দিয়েছে কয়জন এখানে? 42 জন ফেল করেছে। তাহলে আমাদের ফেলের সংখ্যা বের করে নিতে হবে। তো মোট পাস করেছে, মোট পাস করেছে 70%। মোট পাস করেছে 70%, অথবা মোট পাস করেছে শতকরা 70 জন, এটা লিখলেও হয়, আবার 70% দিলেও হয়। অতএব ফেল করেছে দেখো আমরা ফেল করেছে লিখতে পারি এভাবে, যে মোট পরীক্ষার্থী কত? 100%। 100% থেকে এভাবে লিখতে পারি যে ফেল করেছে, সরাসরি লিখে দিই আমি, 100 থেকে 70 বাদ দেই, তাহলে কত থাকছে? 30%। দেখো 100 থেকে ফেল করেছে, আমরা যেহেতু 70% পাস করেছে, আর মোট পরীক্ষার্থী কত? 100%। এখানে আর আমি সংকেত দিলাম না, সংকেত দিলে দিতে পারো। তাহলে 100 থেকে আমি 70 বাদ দিলে কত থাকছে? 30%। এখন আমাদের বের করতে হবে, লিখবো 100 জনায় ফেল করে, মানে 30 জন যদি ফেল করে তাহলে পাস করে মোট পরীক্ষার্থী কতজন হবে? 100 জন। এইভাবে লিখতে হবে, যেহেতু আমাদের বের করতে হবে কি? মোট পরীক্ষার্থী, যার মান বের করতে হয় তার ডান সাইডে লিখতে হয়। তাহলে এখানে 30% ফেল করেছে, তাহলে মোট পরীক্ষার্থী কত? 100 জন। তাহলে 30 জন ফেল করলে মোট পরীক্ষার্থী 100 জন, একজন করলে কত, আর 42 জন করলে কত? লিখে এখানে 30 জন ফেল করলে মোট পরীক্ষার্থী 30 জন ফেল করলে মোট, তোমরা এই সাইডটা একটু মুছে, আমি তুলে স্ক্রিনশট দিয়ে নিও, আমি এটা মুছে দিলাম। 30 জন ফেল করলে মোট পরীক্ষার্থী কতজন? 100 জন। একজন ফেল করলে মোট পরীক্ষার্থী কত হবে? কমে যাবে, এতজন। 42 জন ফেল করলে মোট পরীক্ষার্থী 100 গুণ 42 বেড়ে যাবে। তাহলে এখানে আমরা যদি 0 0 3 14 42 সমান সমান 140 জন। হ্যাঁ, সর্বশেষ অংশ আমরা এখানে মুছলাম, এটুকু আগের অংশ ছিল। দেখো তাহলে এই ধরনের অঙ্ক, এখানে যদি তোমার পাশের 42 জন ফেল না দিয়ে যদি পাস দেওয়া থাকতো, তাহলে আমরা লিখতাম যে 70 জন পাস করলে মোট পরীক্ষার্থী 100 জন, একজন পাস করলে কত, আর 42 জন পাস করলে কত। যেহেতু আমাদের এখানে ফেলের সংখ্যা দেওয়া আছে, তাহলে আমাদের প্রথমে কাজ
পাশের শতকরা হার বের করা, তারপরে সেখান থেকে তোমার মোট ফেল করেছে কত পার্সেন্ট সেটা বের করা। আর যার মান নির্ণয় করতে বলে সে থাকে ডাইন সাইডে আর বাদ বাকিটা বাম সাইডে। আশা করি তোমাদের ভিডিওটি অনেক ভালো লেগেছে। তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।